দেখুন, প্রথমে আমি মনে করি রাজ্য সরকার যে অ্যাপিলটা করেছে যে আমরা ফাঁসি চাই, এটা একটা গ্যালারি শো। এখনো আমি আপনাকে বলছি, এই যে ঘটনা, এই ঘটনা একা সঞ্জয়ের পক্ষে ঘটানো অসম্ভব। তার মানে সিবিআই কিছু একটা খেলা খেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার যদি এখতিয়ার থাকতো আমি ফাঁসির সাজা লিখিয়ে নিতাম। একজন ওনার যদি এখতিয়ার থাকতো, ওনার যদি ক্ষমতা থাকে, তালা থানার ওসির বিরুদ্ধে বা যে যে পুলিশ অফিসার ওনার এই ইনভেস্টিগেশন ধামাচাপা দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগে দেখান। মেয়ের শোকে কিছু বলা উচিত উচিত না, উনি কে সেটা বলার? উনি এখনো ঘুষ নেওয়া নারদাতে অভিযুক্ত আছেন, ঠিক আছে? তাই ওনার এই বড় বড় সিনেমা কথা না, হ্যাঁ, ওনারা সঠিকভাবে বলেছে যে মুখ্যমন্ত্রী থাকার অধিকার নেই, পদত্যাগ চাই। কারণ আমি বিশ্বাস করি সিবিআই যদি আজ নিরপেক্ষভাবে এই তদন্তটা করতো, তাহলে হয়তো আরো অন্য অনেক ভালো কিছু আমরা দেখতে পারতাম। এটা হলো স্টেট স্পন্সার্ড করাপশন। আজকে রাজ্য সরকার অ্যাপ্লিকেশন করে বলছে, এসএসসি অ্যাপ্লিকেশন করে বলছে যে অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করব। কাদের জন্য? যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, যাদের তাদের চাকরি না যায়। একজন সরকার যে একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করছে, সেইখান থেকে ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে, মুখ্যমন্ত্রী ডিসিশন নিচ্ছে, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি রেখে দেবো? এটা যদি স্টেট স্পন্সার্ড করাপশন না হয়, তো কোনটা স্টেট স্পন্সার্ড করাপশন? রাজ্য সরকার এসএসসির কোনো সদিচ্ছাই নেই সেগ্রিগেট করার, এবং সত্যি তারা, কারণ তারাও জানে সেগ্রিগেট করা সম্ভব না। কারণ প্রত্যেকটা স্টেপে হয়েছে দুর্নীতি। যাকে টেন্ডার দেওয়া হলো ওএমআর শিট মূল্যায়ন করা, সে না করে ওএমআর শিট মূল্যায়ন করানো হলো আরেকজনকে দিয়ে, যেটা এসএসসি জানেই না। এই ধরনের দুর্নীতি হয়েছে। ভ্যাকেন্সি 100টা, চাকরি করছে 200 জন। কি করে সম্ভব? এই ধরনের লোককে আইডেন্টিফাই করবে কি করে? দেখুন, ঐতিহাসিক রায় বলে গণ্য হচ্ছে, এটা হয়তো মানে একটা সেকশন অফ দ্য মিডিয়ার জন্য হচ্ছে। এই রকম রায় জজ সাহেবরা হামেশাই দেয়। প্রত্যেক সময় আপনি যদি দেখেন, এরকম প্রচুর রেপ অ্যান্ড মার্ডারের কেসে জজ সাহেবরা রায় দেয়। হ্যাঁ, বলতে পারেন এটা অনেক মিডিয়া হাইলাইট হয়েছে, তাই জন্য হয়তো এত আপনারা কভার করছেন। পশ্চিমবঙ্গে এরকম প্রায় দিনই এরকম অনেক আদালতে, এজলাসে এরকম রেপ অ্যান্ড মার্ডারের জন্য রায়দান হয়। তো এটা ঐতিহাসিক জাজমেন্ট বলে কিছু নিয়ে, হ্যাঁ বলতে পারেন যে এই জাজমেন্টটা নিয়ে যেহেতু এতটা, এই কেসটা নিয়ে যেহেতু এতটা লাইমলাইটে এসছে, সেই সেন্সে বলতে পারেন। বাট এই ধরনের কেস বা এই ধরনের ঘটনা, এই ধরনের রায়দান হামেশাই কোর্টে হয়। শুধু তবে আমরা দেখলাম গতকাল, অর্থাৎ 27 তারিখ, 27শে জানুয়ারি কলকাতা হাইকোর্টে এই মামলাটি শুনেছেন বিচারপতি দেবাংশু বসা। একটা প্রশ্ন রয়েছে, নির্যাতিতার মা বাবা একদম সশরীরে উপস্থিত ছিলেন। তারা বলেছেন সুপ্রিম কোর্টে যে কটা হিয়ারিং হয়েছে তারা সশরীরে উপস্থিত থাকতে পারেননি, এবং তারা বারংবার উল্লেখ করেছেন সিবিআই এর যে দ্বিচারিতার কথা তারা উল্লেখ করে বলেছেন তারা সেখানে উপস্থিত থাকতে পারেননি, সিবিআই সেখানে দ্বিচারিতা করেছে। তাই তারা হাইকোর্টের সমস্ত শুনানিতে সশরীরে উপস্থিত থাকবেন, এবং গতকাল তারা উপস্থিত ছিলেন। এবং আমরা দেখলাম হাইকোর্টে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো, কি বলবেন? দেখুন, প্রথমে আমি মনে করি রাজ্য সরকার যে অ্যাপিলটা করেছে যে আমরা ফাঁসি চাই, এটা একটা গ্যালারি শো। কারণ আইনে রাজ্য সরকারের কোনো অধিকার নেই ফাঁসি চাওয়ার, কারণ তারা মামলায় কোনো বাদী বা বিবাদী বা প্রসিকিউশন ডিফেন্স কেউ না। কারণ ইনভেস্টিগেশনটা করেছে সিবিআই। রাজ্য সরকার এটা করেছে শুধুমাত্র গ্যালারি শোর জন্য, এবং এই কারণেই, যথাযথ কারণে আজকে যে হিয়ারিং হয়েছে সেখানে ঠিক হবে আগে যে আদৌ রাজ্য সরকারের সেই অধিকার আছে কিনা এই অ্যাপিল ফাইল করার। তারপরে কিন্তু যদি অধিকার থাকে তাহলেই সেই শুনানি হবে, আদারওয়াইজ শুনানি হবে না। কারণ মেনলি কিন্তু সিবিআইয়ের যে অধিকার আছে বা ভিকটিমের যে অধিকার আছে, মানে অভয়ার বাবা মার যে অধিকার, রাজ্য সরকার কিন্তু সেই অধিকার নেই। এটা কিন্তু একটা গ্যালারি শো। আর আমার মতে এই অ্যাপিল করার কারণ হলো যত তাড়াতাড়ি চাইছে সঞ্জয়ের মুখটাকে বন্ধ করতে। কারণ সঞ্জয়ের যদি থাকে, প্রকৃত যারা দোষী তারা কিন্তু আজকে বেরোবে। প্রকৃত যদি ভিকটিম অ্যাপিল ফাইল করে বা সিবিআই যদি চায়, তাদের যদি সদিচ্ছা থাকে, এর সঙ্গে কারা কারা যুক্ত তারা বেরোবে। কারণ এখনো আমি আপনাকে বলছি, এই যে ঘটনা, এই ঘটনা একা সঞ্জয়ের পক্ষে ঘটানো অসম্ভব। গতকাল একদম নির্যাতিতার বাবা মায়ের পক্ষের আইনজীবী শামীম আহমেদকেও বলতে শোনা গেল, অপরদিকে নির্যাতিতার মা বাবাকেও বলতে শোনা গেল যে তারা ফাঁসি চান না। কেন এই ফাঁসি চান না? দেখুন, ফাঁসি চায় না, সেটা কেন চায় না সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমি মনে করি সঠিক সিদ্ধান্ত। কারণ আজকে যদি সঞ্জয় বেঁচে থাকে, তাহলে কিন্তু তাহলেই বেরোবে এই এরা কারা কারা, সঞ্জয়ের সঙ্গে কারা যুক্ত ছিল, যে যাতে করে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে
সঞ্জয়ের পক্ষে একা ঘটানো সম্ভব না। এবং আমি আপনাকে বলি, সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে, এই ইনভেস্টিগেশন কিন্তু সিবিআই থেকে আশা করা যায়নি। এখানে দুটো জিনিস সামনে আসতে পারে। এক, আপনি যদি এই 172 পাতার জাজমেন্ট, ওখানে দেখবেন যে আইও ছিল সিবিআই এর, তাকে যথেষ্ট তার সমালোচনা করেছে নিচের আদালত এই জাজমেন্টে। ইভেন টালা থানার যে অফিসার, তাকেও যথেষ্ট সমালোচনা করেছে সীমা যে পাহুজা এবং অজিত মল্লিক। হ্যাঁ, যে বিশেষ করে সিবিআই যখন ইনভেস্টিগেশন নিয়েছে, অবাক হয়ে যাবেন, বলছে নতুন কোনো আর ফার্দার ইনভেস্টিগেশনই করেনি। তার মানে দুটো জিনিস হতে পারে, নয় এখানে সত্যি হচ্ছে, বা সুপ্রিম কোর্টে যেটা খামবন্দিখানে দিয়েছে, যেখানে তৎকালীন চিফ জাস্টিস দেখে বলেছিল আমরা অবাক হয়ে যাচ্ছি, আমরা শিহরিত, তাহলে সেই যে কথাগুলো লেখা হয়েছিল সেগুলোর কোনো ভিত্তি নেই। আর সেগুলোর যদি ভিত্তি থাকে, তাহলে সেগুলোর কেন রিফ্লেকশন এই চার্জশিটে বা সিবিআই এর এই রিপোর্টে লোয়ার কোর্টে নেই? তার মানে সিবিআই কিছু একটা খেলা খেলেছে, বা কোথাও মিথ্যে কথা বলেছে, বা কিছু একটা ঘটনা ঘটেছে, সেটা কিন্তু সামনে আসা উচিত। সিবিআই এর কি একবারও মনে হলো না যে পোস্টমর্টম রিপোর্ট দেখে আদৌ কি এটা সম্ভব একা সঞ্জয়ের পক্ষে করা? না সিবিআই এর ফেলিওর যে বাকিদের আমি বার করতে পারিনি বলে পুরোটাই সঞ্জয়ের ওপর আমরা চাপিয়ে দিলাম? এখানে আমি একটা প্রশ্ন তুলবো, বারংবার এই সিবিআই এর ভূমিকা নিয়ে নির্যাতিতার বাবা মা প্রশ্ন তুলেছেন যে তাদের সাথে সিবিআই তাদের সাথে কোনো যোগাযোগই রাখেনি, যখন যেখানে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে তারা রীতিমতো কেসের বিভিন্ন স্ট্যাটাস রিপোর্ট নির্যাতিতার বাবা মাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সময় সময় জানাবে। নির্যাতিতার বাবা মা বলছেন সিবিআই এর আইও বারংবার, যেটা আপনি বললেন সীমা পাহুজার কথা, তিনি দীর্ঘদিন শিয়ালদা আদালতে অনুপস্থিত থেকেছেন, যেখানে তার উপস্থিতি কাম্য ছিল সেখানে তিনি অনুপস্থিত বোঝাই থেকেছেন। যাচ্ছে যে ইনভেস্টিগেশনটা একটা শ্যাম ইনভেস্টিগেশন মেবি করেছে। এদের ইনভেস্টিগেশন করার কোনো প্রকৃত ইচ্ছা ছিল না, বা সৎ ইচ্ছা ছিল না, যাতে করে প্রকৃত যে অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া যায়, সেই ইচ্ছাটাই সিবিআই এর প্রথম থেকে ছিল না। এই জাজমেন্ট যদি দেখেন, জাজমেন্টে পরিষ্কার বলছে যে ইনভেস্টিগেশনে গলদ থাকলেও আমরা এই যে দোষীটা, যেটা যে অপরাধটা, সেটা তো আর আহ, আহ, মানে চেঞ্জ হতে পারে না। তাই আমরা যে এভিডেন্স আছে সে তার মেটেরিয়াল বেসিসে আমরা সাজা ঘোষণা করছি। কিন্তু এখানে অ্যাট দ্য সেম টাইম বলেছে টালা থানা বা সিবিআই এর যে ইনভেস্টিগেশন, সেটা যে পুরোটা একটা সঠিক ইনভেস্টিগেশন না, সেই কথাও কিন্তু এই অর্ডারে বলা আছে। শুধু রাজ্য সরকারের কোথাও গিয়ে কি এই মামলা করার কোনো এখতিয়ার আছে? কারণ নির্যাতিতার মা বাবা বারংবার বলছেন যে এই যে তৎপরতা রাজ্য সরকার দেখাচ্ছে যে ফাঁসি চাই, আমরা ফাঁসি এটা চাই। আমার মতে নেই, আমার মতে নেই, এটা একটা গ্যালারি শো। আর সঞ্জয়ের মুখটা যাতে একেবারে বন্ধ করে দেয়, তাই জন্য এই রাজ্য সরকারের কোনো তৎপরতা নেই। যদি তৎপরতা থাকতো, আজকে রাজ্য সরকার প্রথম কাজ করত এই জাজমেন্টের পর টালা থানার ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার। কি ব্যবস্থা নিয়েছে টালা থানার ওসির বিরুদ্ধে, বা যেই যেই অফিসার এটাকে ধামাচাপা দিতে চেয়েছিল, এই জাজমেন্টে তো সেটা বলছে। এখন তার আমরা বলছি না কি ব্যবস্থা নিয়েছে। রাজ্য সরকার তৎপরতা দেখাচ্ছে যে আমরা অভয়ার যে দোষী তার ফাঁসি চাই। প্রকৃত ইনভেস্টিগেশন তো আজকে তারাও দায়ী যে প্রকৃত ইনভেস্টিগেশন হতে পারলো না। এটা হলো একটা গ্যালারি শো। সবাই বলছে ফাঁসি চাই, সেই সেন্টিমেন্টের জন্য, সেন্টিমেন্টের লোক দেখানো। দেখো, আমি চেয়েছিলাম ফাঁসি, কিন্তু কোর্ট আমাকে অ্যালাউ করেনি। যেরকম উনি সবসময় বলে আমি চাকরি দিতে চাই, কোর্ট অ্যালাউ করে না। দুর্নীতি করছেন, এই করছেন, আর কোর্ট অ্যালাউ করে দেবে চাকরি দেওয়ার জন্য? আপনার কোনো অধিকার নেই, আর কোর্ট আপনাকে বলবে আপনার মামলা আমি শুনবো? এগুলো হলো গ্যালারি শো, লোককে বোকা বানানো, আর কিচ্ছু না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার যদি এখতিয়ার থাকতো আমি ফাঁসির সাজা লিখিয়ে নিতাম। একজন ওনার যদি এখতিয়ার থাকতো, ওনার যদি ক্ষমতা থাকে, টালা থানার ওসির বিরুদ্ধে বা যে যে পুলিশ অফিসার ওনার এই ইনভেস্টিগেশন ধামাচাপা দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগে দেখান। সৈয়দা ফিরহাদ হাকিম, ববি হাকিমকে বলতে শোনা গেল, নির্যাতিতার মায়ের উদ্দেশ্যে ববি হাকিম বললেন যে আমরা অত্যন্ত সহানুভূতিশীল ওনাদের প্রতি, ওনাদের মেয়ে এভাবে মারা গিয়েছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি, আমরা সবাই ফাঁসির সাজা চাই। কিন্তু তার মানে এমন নয়, মেয়ের শোকে এমন কিছু বলা উচিত নয় যেটা ওনাদের এখতিয়ারের মধ্যে পড়েন না। কি বলবেন? মেয়ের শোকে কিছু বলা উচিত উচিত না, উনি কে সেটা বলার? উনি এখনো ঘুষ নেওয়া নারদাতে অভিযুক্ত আছেন, ঠিক আছে? তাই ওনার এই বড় বড় ফিরহাদ হাকিম? কথা না। হ্যাঁ, কেন আপনি জানেন না? সবাই জানে নারদাতে তো ফিরহাদ হাকিম অভিযুক্ত একজন, কিরম ভাবে টাকা ঘুষ নিচ্ছে সবাই আমরা দেখেছি। দ্বিতীয় কথা শুনুন, প্রত্যেক পশ্চিমবঙ্গের নাগরিক যারা আছে তাদের এই বলার অধিকার আছে তারা কোন সরকার চায় বা এই সরকার চায় না। সরকারের প্রধান মুখ্যমন্ত্রীকে আমি চাই না যে আমার আপনার সবার, কারণ আমরা ভোট দিয়েছি।
ঠিক আছে, আমাদের ভোটাধিকার আছে, আমরা ঠিক করব কে থাকবে কে থাকবে না। ওনারা সঠিকভাবে বলেছে যে মুখ্যমন্ত্রী থাকার অধিকার নিয়ে পদত্যাগ চাই, কারণ আজকে এই স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতির কারণে আর আজকে এই মর্মান্তিক ঘটনা বলে সবাই যখন বলছে ওনার নৈতিক দায়িত্ব মুখ্যমন্ত্রীর, উনিও স্বাস্থ্যমন্ত্রী, যেহেতু ওনার পদত্যাগ করা, আর উনি নির্লজ্জর মতন এখানে বসে আছেন আর এখানে বসে ডায়লগ মারছেন যে আমি হলে ফাঁসির সাজা দিতাম। এখন অব্দি ওনার সেই সাহসী হলো না, ক্ষমতাও নেই যে যেই পুলিশ অফিসাররা এই ধামাচাপা দিয়েছে, যেটাই 172 পাতার জাজমেন্টে উঠে এসছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। আপনারাও কি তাহলে সিবিআই এর প্রতি কোনো আস্থা রাখছেন না? তাহলে কার কাছে যাবেন? সিবিআই, তিলোত্তমার বাবা মা বলছে যে সিবিআই ডুবিয়েছে, তাহলে শেষ ভরসা এবারে তার কাছে, কার কাছে যাবেন? হাইকোর্ট শেষ ভরসা। হাইকোর্টে যদি এরা অ্যাপিল করেছে, হাইকোর্টে বিচার করবে যে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কি হয়নি, নয়তো আবার প্রকৃত রিইনভেস্টিগেশন অর্ডার দেবে। আমরা দেখেছি এই যে নিয়োগ দুর্নীতি যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বা জাস্টিস অমৃতা সিনহা বা যারা জাজেরা মনিটর না করতো, জাস্টিস বিশ্বজিৎ বাসু, সিবিআই আজকে কিচ্ছু করতো না। সিবিআই পুরোপুরি এখন নিষ্কর্মায় পরিণত হয়েছে। সিবিআই একমাত্র কোর্ট মনিটর ছিল বলে আজকে নিয়োগ দুর্নীতি এতটা কিছু বেরিয়েছে, আদারওয়াইজ কিচ্ছু বেরোতো না। সুপ্রিম কোর্ট মনিটর তদন্ত তো আরজি করে হলো, তাও সিবিআই এর এই না, সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্ট মনিটর তদন্ত হয়নি। দু একবার যে মামলাটা সুমোটো নিয়ে রিপোর্টটা ফাইল করেছিল, ব্যাস। কিন্তু হাইকোর্টে যেরকম ভাবে মনিটর হয়েছিল, আমি এখনো বিশ্বাস করি যদি আজকে সুপ্রিম কোর্টে না হয়, হাইকোর্টে এই কেসটা প্রধান বিচারপতির এজলাসে হতো, তাহলে আজকে আমরা অন্যরকম একটা পিকচার কোন দেখতে কেসটা? আরজি কর পারতাম। মামলা? আরজিকর কেস। তাহলে অন্যরকম, তাহলে আপনি সম্পূর্ণ আশাবাদী যে আরজি কর মামলার সম্পূর্ণ খেলা হাইকোর্টে ঘুরে যাবে, আপনি আশাবাদী? খেলা তো আমি বলবো না, আমি আশাবাদী যে হাইকোর্টে মামলা হচ্ছে। আশা করব যে যারা নির্যাতিতার বাবা মা প্রকৃত বিচার পাবে, অভয়া প্রকৃত বিচারটা পাবে। আর কোন কোন কারণগুলোর জন্য সুদীপ্তদা মনে হলো যে সিবিআই ডোবালো? সিবিআই কোন কোন কারণগুলোর জন্য এটা ফিল হলো? কারণ বারংবার যখন, দেখুন, সত্যি কথা বলবো, অনেকের হয়তো খারাপ লাগবে, একদম কিছু জায়গায় না, আমরা যেটা বলেছি না, তৃণমূল আর বিজেপি ভাই ভাই, যেখানে তৃণমূল আর বিজেপি ভাই ভাই, যখনই কিছু হয় আমি গিয়ে দিল্লিতে চলে যাই। তাই জন্যই আজকে সিবিআই আজকে যদি সিবিআই, আমি বিশ্বাস করি সিবিআই যদি আজ নিরপেক্ষভাবে এই তদন্তটা করতো, তাহলে হয়তো আরো অনেক ভালো কিছু আমরা দেখতে পারতাম। কিন্তু ওই যে বললাম, তৃণমূল বিজেপি ভাই ভাই, তাই আমি দিল্লি চলে যাই। হাইকোর্ট মনিটর তদন্ত যদি হয়, সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার ব্যাপারে তৎপর হবে বলে আপনার মনে হয়? কোর্ট যদি মনে করে সিবিআই সবই করবে, সিবিআই যদি সদিচ্ছা থাকে সবই করতে পারে। প্রশ্নটা হলো সদিচ্ছা, আর কিচ্ছু না। সুদীপ্তদা, আমরা দেখলাম আপনি বলুন তো, সিবিআই তো এই অভিজিৎ মন্ডল, তারপর এই ডাক্তার কি নাম, সন্দীপ ঘোষ, এনাদেরকে গ্রেপ্তার করেছিল, বেল পেয়ে গেল, চার্জশিট দিতে পারলো না কেউ, কোনো এনে কি করছে এতদিনও সিবিআই? সিবিআই আমরা দেখতে পাচ্ছি যে এই মামলায় একদম সিবিআই যেরকম, রাজ্য সরকার একদিকে যেরকমটা আপনি শুরু করলেন প্রথমে, যে রাজ্য সরকার যেখানে ফাঁসির সাজা চাইছে, সিবিআইও ফাঁসির দাবি করেছে, এবং সিবিআই সেক্ষেত্রে একদম দিল্লি থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজুকে এখানে নিয়ে আসার কথা বলা হচ্ছে। কেন সিবিআই? দেখুন, উকিল দিয়ে তো ফাঁসি হবে কি হবে না, উকিল কি করবে? উকিলের কাছে যা মেটেরিয়াল আছে তার ভিত্তিতে উকিল তার সওয়াল করবে। যদি মেটেরিয়ালই না থাকে, আপনি রাজুকে আনুন বা ভগবানকে নিয়ে আসুন, কেউই কিছু করতে পারবে না। মেটেরিয়ালটা কোথায় সিবিআই এর কাছে? যে প্রকৃত মেটেরিয়াল থাকলে লোয়ার কোর্টের জজও আরো অনেক রায় দিতে পারতো। মেটেরিয়ালটা কোথায়? সেভেন্থ টাইম যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হলো, 7বার যে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিল, কি মনে হলো? মানে কোথাও গিয়ে এই স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়, এগুলো কি ধোঁয়াশাই থেকে গেল? আমার পার্সোনালি মনে হয় তো মেবি এটা কিছুটা আইওয়াস, কারণ সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল, সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে পরিমাণ অবাক হয়ে গেছিলেন, বলেছিলেন এটা বিরল ঘটনা, তার কোনো রিফ্লেকশন তো এই জাজমেন্ট দেখে অ্যাটলিস্ট পাওয়া যাচ্ছে না। এই জাজমেন্টে যথেষ্ট রকম সমালোচিত হয়েছে সিবিআই এর এই ইনভেস্টিগেশন। অনেকে একটা কথা বলেছেন যে বিচারপতি অনির্বাণ দাসকে একদিকে যেরকম ভৎসনা করেছেন রাজ্যের একদম সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যারা, সেখানে মুখ্যমন্ত্রীও তার মধ্যে থেকে বাদ যাচ্ছেন না, তো সেখানে দাঁড়িয়ে বিচারপতি অনির্বাণ দাসের এই যে রায়, সেইখানে দাঁড়িয়ে ছত্রে ছত্রে সিবিআই এর যে যে দিকগুলো তারা মানে যে জায়গা থেকে ইনভেস্টিগেশন হয়নি, সেই জায়গাগুলো কি তুলে ধরেছে বলে একজন আইনজীবী হিসেবে আপনার মনে হয়? হাইকোর্টে অবশ্যই এই বিষয়গুলো উঠবে। আর দেখুন, রাজ্যের এক মুখ্যমন্ত্রী কার কি করলো, এটাতে কারোর কিছু, ওনার জুডিশিয়ারির কিচ্ছু এসে যায় না। ওনার কাছে যা মেটেরিয়াল ছিল,
জাস্টিস অনির্বাণ বাবুর কাছে, উনি যে অ্যাডিশনাল সেশনস জাজ মনে হয়, উনি সেই অনুযায়ী রায় দিয়েছেন। রায় সাজা হতে পারত নয় যাবজ্জীবন, সাজা হতে পারত ফাঁসি। উনি বলেছেন যে প্রিমিটিভ স্টেজের আই ফর অ্যান আইতে না গিয়ে ওনাকে যাবজ্জীবন, এটা ওনার ডিসক্রিশনে উনি এটা দিয়েছেন। ঠিক ভুল সেটা হাইকোর্ট বিচার করবে। সঞ্জয় রায়ও তার প্রাইজ পাচ্ছেন, কারণ আমরা দেখলাম যখন ফাইনালি সে বলেছিল অনেক কিছু বলার আছে এবং ফাইনালি ভার্ডিক্টের দিনও সে বিশেষ কিছু বলে উঠতে পারেনি। কি জানেন সঞ্জয় রায় কি জেনে অনেক কিছু সঞ্জয় জানিয়েছেন? রায় তো সবকিছু জানেন যে কি করে কি হলো সেই ঘটনাটা সঞ্জয় রায়ও বলে দিক, ওনার আইনজীবীর মাধ্যমে বলুক বা উনি নিজে বলুন, বলতে তো হবে। উনি যদি মনে করেন ওনাকে ফাঁসানো হচ্ছে, কেন ফাঁসানো হচ্ছে সেটা তো বলতে হবে, নাহলে হবে কি করে। 26,000 যে চাকরি নিয়ে যে মামলা ছিল সুপ্রিম কোর্টে, এ প্রসঙ্গে একদম আপনাদেরকে বলতে শোনা গেল এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলতে শোনা গেল যে রাজ্য সরকার এই দুর্নীতির স্পন্সর এবং এমন ভাবে দুর্নীতি হয়েছে যেখানে আর বৈধ অবৈধ পৃথকীকরণ করা সম্ভব না। সেক্ষেত্রে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার কথা, এক্সাম কন্ডাক্ট করার কথা বলছেন, কি বলবেন? একদম সঠিক কথা, কারণ এটা হলো স্টেট স্পন্সার্ড করাপশন। আজকে রাজ্য সরকার অ্যাপ্লিকেশন করে বলছে, এসএসসি অ্যাপ্লিকেশন করে বলছে যে অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করব কাদের জন্য, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, যাদের তাদের চাকরি না যায়। একজন সরকার যে একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করছে, সেইখান থেকে ক্যাবিনেটে ডিসিশন হচ্ছে, মুখ্যমন্ত্রী ডিসিশন নিচ্ছে, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি রেখে দেবো। এটা যদি স্টেট স্পন্সার্ড করাপশন না হয় তো কোনটা স্টেট স্পন্সার্ড করাপশন? রাজ্য সরকার এসএসসির কোনো সদিচ্ছাই নেই সেগ্রিগেট করার, এবং সত্যি তারা কারণ তারাও জানে সেগ্রিগেট করা সম্ভব না, কারণ প্রত্যেকটা স্টেপে হয়েছে দুর্নীতি। অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, এই যে যারা চাকরি পেয়েছে, পর্ষদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ারই কোনো অধিকার নেই। অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, ধরুন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার অধিকার হলো আমার, আপনি নিয়োগপত্র দিচ্ছেন, সেই নিয়োগপত্র কি ভ্যালিড? কোনোদিনই ভ্যালিড না। যাকে টেন্ডার দেওয়া হলো ওয়েমার শিট মূল্যায়ন করা, সে না করে ওয়েমার শিট মূল্যায়ন করানো হলো আরেকজনকে দিয়ে, যেটা এসএসসি জানেই না। এই ধরনের দুর্নীতি হয়েছে। ভ্যাকেন্সি 100টা, চাকরি করছে 200 জন, কি করে সম্ভব? এই ধরনের লোককে আইডেন্টিফাই করবে কি করে? তাই জন্যই সেগ্রিগেশনটা পসিবল না। অনেকে পরীক্ষা বসেনি, এই অভিযোগ আপনারা আগেও এর প্রমাণিত হলো যে ওই কি বলে, ওই এর মেয়ে, কি বলে আপনাদের, পরেশ অধিকারীর মেয়ে, পরেশ অধিকারী না, মাফ করবেন, ওই ওই তৎকালীন যে মিনিস্টার অফ এডুকেশন অফ স্টেটস ছিল, ওনার মেয়ে, আমার ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আহ, পরেশ অধিকারী, মোস্ট প্রবাবলি অঙ্কিতা অধিকারী, উনি তো ইন্টারভিউতে না দিয়ে চাকরি পেয়েছেন, এসএসসি নিজে স্বীকার করেছে এবং ওনাকে টাকা ফেরত দিতে হয়েছে। এবং উনি সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন আমার চাকরি ফেরত চাই না, আমার শুধু টাকাটা ফেরত দিন। সৈয়দা, প্রধান বিচারপতিকে একদম বলতে শোনা গেল যে নতুন ভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হবে, সেক্ষেত্রে একদম এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 10ই ফেব্রুয়ারি। আপনারা কি উনি চান? বলেছেন, আমরা বলেছিলাম এটা নতুন ভাবে করতে হবে, কারণ এর বাইরে উপায় নেই। তখন প্রধান বিচারপতি বলেন নতুন করে শুরু করতে হবে, একটা বিশাল বড় টাস্ক। এটাও একটা পসিবিলিটি হতে পারে যে ওয়েমার শিট যেগুলো পাওয়া গেছে সেগুলো নতুন করে মূল্যায়ন করে দেখা যাক কারা নম্বর পাচ্ছে, কারা যোগ্য, সেই বেসিসে যোগ্যদের চাকরি পাবে, বাকিরা যারা অযোগ্য তাদের চাকরি যাবে। আপনারা কি যে চাইছেন নতুন করে পরীক্ষা হওয়ার ব্যাপারে, সেখানে বয়স বাধা হয়ে দাঁড়াবে না? হ্যাঁ, বয়সের সময়সীমা যেটা, সেটাকে কন্ডন করেই বসতে পারবে। 2016-তে যারা যারা বসেছিল প্রত্যেকেই তারা বসতে পারবে, বয়স পেরিয়ে গেল, এটাই আমরা চেয়েছি। সোমবারের রায় শুনে কি মনে হয় পুরো প্যানেল বাতিলের সম্ভাবনা কতটা? দেখুন, 10 তারিখ তো কোনো রায় দেবে না, 10 তারিখ হয়তো শুনানি শেষ হবে, তারপরে বিচারপতি ওনার রায় দান করবে।